ভেল অফ টেলস কোনো রকম কুসংস্কার, তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, উইচক্রাফট, ভুডুইজম বা কোনো রকমের কোনো ওকাল্টে বিশ্বাস করে না বা সেগুলিকে প্রমোটও করে না। কাহিনীর স্রষ্টা গল্পের আবহ তৈরি করার জন্য এই সমস্ত উপাদানগুলি অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। সাহিত্য যেমন বাস্তবের প্রতিফলন, ঠিক তেমনি কল্পনার ভাঙা গড়ার আঙিনাও বটে। তাই সেখানে এই সমস্ত উপাদান অনেক সময়ই বিশেষ গুরুত্ব পায়। ভেল অফ টেলসে আজ অমর্ত্য তালুকদারের কাহিনী নিয়তি। গল্পের প্রোডাকশন এবং সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক। গল্পে ব্যবহৃত প্রার্থনা সঙ্গীতের কথা, সুর, কণ্ঠ এবং অ্যারেঞ্জমেন্টে আমি শীর্ষেন্দু ভৌমিক। গল্পের পোস্ট ডিজাইন রাকা ব্যানার্জি। লেখক অমর্ত্য তালুকদার পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বর্তমানে তিনি একটি বহুজাতিক সংস্থায় কর্মরত, আর সাহিত্য চর্চা তার অবসর সময়ের এক অন্যতম অবলম্বন। তাহলে শুনতে থাকুন অমর্ত্য তালুকদারের কলমে আমাদের আজকের গল্প নিয়তি। তোরা পদ্মনাভ স্বামী মন্দিরের কথা শুনিসনি? জানালার দিক থেকে মুখ ফিরিয়ে জিজ্ঞেস করল অঙ্কন। ওর প্রশ্ন শুনে বাকি সকলে ওর দিকে ফিরে তাকালেও তাকালো না শুধু তমগ্ন। ট্রেনে ওঠার পর থেকেই ও মোবাইলে মন দিয়েছে, অনলাইনে দাবা খেলতে ব্যস্ত। তাছাড়া এসব মন্দির টন্দিরের ব্যাপারে ও বরাবরই একটু উদাসীন, সেটা বাকিরা সবাই জানে। বাকিরা বলতে চারজন: অঙ্কন, কৌশিকী, বর্ষা আর ভণ্ডুল। শেষের নামটা অবশ্য উক্ত ব্যক্তির পোশাকি নাম নয়, কিন্তু কিছু কিছু নাম কারোর কারোর সত্তার সাথে এমনভাবে মিলেমিশে যায় যে তার আসল নামটাই আর মনে থাকে না। এর ক্ষেত্রেও ব্যাপারটা সেরকমই। ঘণ্টাখানেক হলো ওদের ট্রেন হাওড়া ছেড়েছে। 5 বন্ধু কাম সহকর্মী চলেছে বহু প্রতীক্ষিত একটা উইকেন্ড ট্যুরে। ওদের গন্তব্য দেওঘর, তবে নিছক ছুটি কাটানো নয়, একটা অন্য উদ্দেশ্য আছে। আর ঠিক সেই কারণেই অনেক খুঁজে ভেবে চিনতে শেষে দেওঘর যাওয়াই ঠিক হলো। তমগ্ন প্রথমে আপত্তি করেছিল, বলেছিল, তোরা জায়গা পেলি না? এই ভাই, তার চেয়ে বরং মন্দারমণি চল না, দুদিন একটু নিরিবিলিতে কাটিয়ে আসি। কিন্তু সে আপত্তি ধোপে টেকেনি। দেওঘরই নাকি এই মুহূর্তে একেবারে আদর্শ জায়গা, আর তাতে নাকি রথ দেখা, কলা বেচা দুই হবে। তবে পুরো প্ল্যানিংটাই করেছে ভণ্ডুল, আর ভণ্ডুলের যা ট্র্যাক রেকর্ড, তাতে ওদের মিশন আদৌ সাকসেসফুল হবে কিনা তা মা গঙ্গাই জানেন। অঙ্কনের প্রশ্নের উত্তরে বর্ষা বলল, কেরালার একটা বিখ্যাত মন্দির তো, খুব সম্ভবত বিষ্ণু মন্দির, তাই না? তবে কোন শহরে সেটা ঠিক মনে পড়ছে না। আর খুব ভুল যদি না করি তাহলে পৃথিবীর অন্যতম ধনী মন্দির এটা, তাই না? 900 বিলিয়ন। কেরালার তিরুবনন্তপুরমে অবস্থিত একটা বহু প্রাচীন হিন্দু মন্দির। কিন্তু সব থেকে রহস্যজনক হলো এই মন্দিরের ইতিহাস। শোনা যায় মন্দিরের নিচে নাকি প্রচুর বহুমূল্য ধন সম্পদ আছে। এই সম্পত্তি কিভাবে সেখানে এলো তার কোনো সঠিক ব্যাখ্যা পাওয়া যায় না, কিন্তু বহুদিন ধরে চেষ্টা করা সত্ত্বেও সেসব উদ্ধার করা সম্ভব হয়নি। আসলে মাটির নিচে কয়েকটা ভল্ট ছিল, আর তার সব কটারই দরজা ছিল বন্ধ। শেষে 2011 সালে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে 5টা ভল্টের দরজা খোলা সম্ভব হয়, আর সেখান থেকে যে পরিমাণ সোনা দানা পাওয়া যায় তাতে রাতারাতি পৃথিবীর সবচেয়ে ধনী মন্দিরের তকমা পায় এই পদ্মনাভ স্বামী মন্দির। শোনা যায় সোনা, হীরের গয়না, সোনার কয়েন এসব তো ছিলই, এছাড়াও ছিল সোনার তৈরি প্রচুর নিরেট মূর্তি, এমনকি রত্নখচিত 2টো সোনার নারকেলও পাওয়া গেছে।
কিন্তু এরপরেও রহস্যটা রহস্যই রয়ে যায়। কৌশিকী জিজ্ঞেস করলো, কেন? তার কারণ 5টা ভল্ট খোলা গেলেও শেষ 6 নম্বর ভল্টটা কিন্তু এখনো খোলা যায়নি। আর এই ভল্টটাকে ঘিরেই তৈরি হয়েছে যত রহস্য। এই ভল্টের দরজায় নাকি কোনো চাবির গর্ত বা সেরকম কিছুই নেই। বলা হয় শুধুমাত্র একটা গুপ্ত মন্ত্র শক্তির জোরে নাকি সেই দরজা খোলা সম্ভব। আরও আশ্চর্যের বিষয় হলো, দরজার ওপর খোদাই করা রয়েছে 2টো বিশালাকার সাপের মূর্তি, যা নাকি সাবধান করছে সেই দরজা খুলতে। তো এরপরও সুপ্রিম কোর্ট চেষ্টা করতে গেলে তাদের বাধা দেয় স্বয়ং ত্রিবাঙ্কুর রাজ পরিবার, যারা বংশ পরম্পরায় এই মন্দিরের তত্ত্বাবধায়ক। তাদের মতে এই দরজা বলপূর্বক খোলা হলে নাকি প্রলয় ঘটবে, নেমে আসবে এক ভয়ঙ্কর প্রাচীন অভিশাপ। এমনকি দেবপ্রশ্নম প্রক্রিয়ার মাধ্যমে তারা এও জেনেছিলেন যে এই বন্ধ দরজার আড়ালে নাকি এমন কিছু আছে যা নাকি স্বয়ং ঈশ্বরও চান না সাধারণ মানুষের সামনে উন্মুক্ত হোক। বুলশিট, অ্যাবসলিউটলি অ্যাবসার্ড। তমগ্নর তির্যক মন্তব্যে অঙ্কনকে থামতে হলো। তমগ্ন এসব মোটেই বিশ্বাস করে না। এই ট্রিপটাতেও তো আসতেই চাইছিল না, শেষমেশ বর্ষা কোনো মতে রাজি করিয়েছে। ভন্ডুল জিজ্ঞেস করলো, আচ্ছা, দেব প্রশ্নটা ঠিক কি? এটা একটা প্রাচীন হিন্দু রিচুয়াল, বলতে পারিস অনেকটা প্ল্যানচেটের মতন। এখানেও একজন মিডিয়াম থাকে, আর তার মাধ্যমেই আমরা ঈশ্বরের নির্দেশ বুঝতে পারি। খানিক চুপ করে থেকে গলা নামিয়ে অঙ্কন বলল, আর ঠিক এই রকম একটা কারণেই আমরা যাচ্ছি দেওঘর। ওখানে গেলেই আমাদের উদ্দেশ্য সফল। সকলের মনেই প্রবল উত্তেজনা। আজকের দিনটা হয়তো ওদের সবার জীবনে একটা রেড লেটার ডে হতে চলেছে। ঠিক 2 সপ্তাহ আগে অঙ্কনই প্রথম খবরটা আনে। বিশ্বস্ত গোপন সূত্রে ও নাকি জানতে পেরেছে দেওঘরের ত্রিকুট পাহাড়ে শতাব্দী প্রাচীন এক বহুমূল্য সম্পত্তি লুকোনো আছে। বছরের পর বছর ধরে তা নাকি রক্ষা করে আসছেন স্বয়ং নাগরাজ। এক তান্ত্রিকের সহায়তায় সেই সম্পত্তির খোঁজ করবে ওরা। তান্ত্রিক নাকি তার অসীম শক্তি বলে সেই দুর্লভ সম্পদ উদ্ধার করতে সমর্থ হবেন, যা কিনা সাধারণ মানুষের অসাধ্য। তমগ্নর হাতটা জড়িয়ে ধরে আদর ঘন গলায় ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বর্ষা বলল, ওই চ না একবার। এতক্ষণে মোবাইলের স্ক্রিন থেকে মুখ তুলল তমগ্ন। মুচকি হেসে উঠে দাঁড়ালো। চল। তারপর দুজনে এগিয়ে গেল ট্রেনের কম্পার্টমেন্টের এক প্রান্তের দিকে। সেই যাবার পথের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই অঙ্কনের চোখ সূচালো হয়ে উঠল। নিজের মনেই ও ভাবল, মহারানী টয়লেটে যাবেন আর দরজার সামনে পাহারা দেবার জন্য সঙ্গে গেলেন আরেকজন। একটা চাপা অথচ তীক্ষ্ণ শব্দ কানে যেতেই সামনের দিকে তাকালো অঙ্কন। কৌশিকীর চোখ জানালার দিকে, কিন্তু ওর এই মন্তব্যের তাৎপর্য বুঝতে অঙ্কনের একটুও অসুবিধা হয়নি। জানালার দিক থেকে কৌশিকী এবার মুখ ফেরালো অঙ্কনের দিকে। মুহূর্তে পরস্পরের চোখে চোখে কি যেন কথা হলো ওদের। একটা বাঁকা হাসি ধীরে ধীরে ফুটে উঠল কৌশিকীর মুখে। ওরা যখন জসেডিতে নামলো তখন বেলা প্রায় 12টা। একটা গাড়ি বুক করে ওরা প্রথমেই পৌঁছে গেল দেওঘর ক্লক টাওয়ার মোড়। এটা এখানকার ব্যস্ত এলাকাগুলোর মধ্যে অন্যতম। সাধারণত দেওঘর ঘুরতে এলে লোকজন এখানেই থাকতে পছন্দ করে, সেই জন্য প্রচুর হোটেল, লজ সবই আছে এখানে।
তাছাড়াও সাইট সিইংয়ে যাবার জন্য সমস্ত গাড়ি, বাস, ট্রেকার এখান থেকেই পাওয়া যায়। কিন্তু ওরা 5 জন এখানে থাকবে না। ওরা ঠিক করেছে আপাতত ত্রিকুট পাহাড় সংলগ্ন একটা নিরিবিলি জায়গায় থাকবে। খিদে সকলেরই পেট চুই চুই করছিল। সেই কোন সকালে সব বাড়ি থেকে বেরিয়েছে। তারপর এতটা রাস্তা আসতে আসতে ট্রেনে স্রেফ কয়েকবার চা, একটু ঝালমুড়ি আর ডিম সেদ্ধ, ব্যাস। ভন্ডুল বলল, এ ভাই, আমি না মাইরি আর পারছি না রে। চল না, আগে পেটে কিছু দিয়ে চল। একটা দোকানে পেট ভরে কচুরি আলুর দম খেয়ে ওরা এসে ঢুকলো অবন্তিকা মিষ্টান্ন ভাণ্ডারে রসগোল্লা খেতে। কচুরির দোকানদারই বলে দিয়েছিলেন কলকাতা থেকে যারা আসে তারা নাকি এই দোকানের রসগোল্লা খেয়ে দরাজ গলায় সার্টিফিকেট দিয়ে যান। খাওয়া দাওয়া শেষ করে ওরা বেরিয়ে পড়ল ওদের গন্তব্যের উদ্দেশ্যে। ক্লক টাওয়ার চৌমাথা থেকে দুমকা রোড ধরে প্রায় 16 কিলোমিটার গেলে পড়বে ত্রিকুট পাহাড়। সুবিধে হবে বলে তার কাছাকাছি একটা হোমস্টে বুক করেছে ওরা। যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। তবে এ ঠিক বাংলার মতো সবুজ বনভূমি নয়। কোথাও সবুজ, আবার কোথাও উঁচু নিচু পাথুরে রুক্ষ ভূমি, যেন দিগন্তে গিয়ে মিশেছে। রাস্তার দুপাশের সেই মনোরম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ক্লান্তি যেন অনেকটাই কেটে গেল ওদের। ঘাড় ঘুরিয়ে আর চোখে অঙ্কন দেখল গাড়ির ব্যাক সিটে বর্ষা ঘুমিয়ে পড়েছে। ওর মাথা এখন তমগ্নর কাঁধে। কৌশিকী জানালা দিয়ে একভাবে তাকিয়ে আছে অন্যদিকে, চোখে সানগ্লাস। মুখ দেখে ওর মনের ভাব বোঝার কোনো উপায় নেই। অঙ্কনও অন্যমনস্কভাবে তাকালো বাইরের দিকে। কয়েক বছর আগের একটা বৃষ্টি ভেজা বিকেল ভেসে উঠল ওর চোখের সামনে। সেক্টর 5-এ G12 ইন্টারন্যাশনাল কোম্পানির ট্রেনিং রুমে সেই দিন ও প্রথম দেখেছিল বর্ষাকে। লাভ অ্যাট ফার্স্ট সাইট। কিন্তু সেটা শুধুই ছিল অঙ্কনের দিক থেকে। বর্ষা কোনোদিনই সেভাবে তাকায়নি ওর দিকে, বরং আস্তে আস্তে কাছে টেনে নিয়েছিল তমগ্নকে। প্রথমে অঙ্কন ব্যাপারটা বুঝতে না পারলেও পরে ছবিটা একদম পরিষ্কার হয়ে যায়। এই তো সেইবার তমগ্নর জন্মদিনে অফিসের রুফটপ ক্যাফেটেরিয়ায় গোটা টিম একসাথে কেক কেটেছিল। সবাই মিলে গ্রুপ সেলফি তোলার সময় তমগ্নর ঠোঁট ছুঁয়ে গিয়েছিল বর্ষার ঠোঁট। সেটা বাকিদের চোখে না পড়লেও অঙ্কনের চোখ এড়ায়নি। সেদিন ওয়াশরুমে ঢুকে খুব কেঁদেছিল, খুব। আর তারপর আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে প্রতিজ্ঞা করেছিল এর শেষ দেখে ছাড়বে ও। আফটার অল, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। ওর মতো ঠিক আরো একজন প্রথমটায় কিছুই বোঝেনি, কৌশিকী। কিন্তু তমগ্ন আর বর্ষাকে একসাথে দেখলেই ওর চোখ দুটো যে সাপদের মতো জ্বলে ওঠে সেটা বেশ লক্ষ্য করেছিল অঙ্কন। আসলে ওরা 5 জন একসঙ্গে একই ডিপার্টমেন্টে জয়েন করেছিল, তাই প্রথম থেকেই ওদের সম্পর্কটা ছিল খুব সহজ। খুব তাড়াতাড়ি সেটা তুমি থেকে তুইতে নেমে এসেছিল। কৌশিকী যে তমগ্নর প্রতি দুর্বল তা অঙ্কন জানতে পারে কৌশিকীর ল্যাপটপ থেকে। কয়েক মাস আগে কৌশিকী একবার ওর ল্যাপটপটা ফরম্যাট করতে দিয়েছিল অঙ্কনকে, আর তখনই মেইল বক্সের ড্রাফটসে সেভ করা কয়েকটা মেসেজ চোখে পড়ে অঙ্কনের। মুহূর্তে অঙ্কটা পরিষ্কার হয়ে যায় ওর কাছে। ওর মতো কৌশিকীও কখনোই নিজের মনের কথা তমগ্নকে বলতে পারেনি, শুধু লিখে রেখেছিল। নিজেদের ক্রাইসিসটা যে এক সেটা বুঝতে পেরেই বোধহয় সাহস করে কৌশিকীকে ও নিজের মনের কথাটা বলে ফেলেছিল। যদিও কৌশিকী কিভাবে রিয়্যাক্ট করবে সেটা নিয়ে ও বেশ ধন্দে ছিল, কিন্তু সব শুনে কৌশিকী যখন ওর দিকে নিজের হাতটা বাড়িয়ে দেয় তখন সেটা ধরতে ও আর বিন্দু মাত্র দেরি করেনি। না 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 না, প্রেম নয়, প্ল্যান।
একটা নিখুঁত পরিকল্পনা। ভণ্ডুলি প্রথম দেওঘরের এই তান্ত্রিকের খোঁজটা ওদের এনে দিয়েছিল। গুপ্তবিদ্যা, বশীকরণ, ব্যর্থপ্রেম, কালা জাদু সবেতেই নাকি এই তান্ত্রিক একেবারে সিদ্ধহস্ত, সাক্ষাৎ পিশাচ সিদ্ধ। আর সব থেকে বড় কথা হলো, ইনি নাকি একেবারে প্রচারের আলোয় থাকা পছন্দ করেন না। সাধনায় যাতে ব্যাঘাত না ঘটে তাই শহর ছেড়ে এই সুদূর দেওঘরে উঠে এসেছেন। সব শুনে ব্যাপারটা বেশ মনে ধরে অঙ্কনের। তমগ্ন আর বর্ষার চির বিচ্ছেদই একমাত্র পারে ওর আর কৌশিকীর জীবনে নতুন করে আশার আলো জাগাতে। না, কোনো অনিষ্ট নয়, কোনো অনিষ্ট নয়, কোনো রক্তপাত নয়, কিছু নয়, শুধু বশীকরণ। অঙ্কন জানে যে কোনো মূল্যে বর্ষাকে ওর চাই, ঠিক একই রকম ভাবে কৌশিকী চায় তমগ্নকে। আর তাই আজ এইখানে আসা। তান্ত্রিকের ব্যাপারটা বিশ্বাসযোগ্য করতেই মিথ্যে সম্পত্তির গল্পটা বানাতে হয়েছে অঙ্কনকে। আর তার সাথে সমানভাবে তাল মিলিয়েছে কৌশিকী। ভণ্ডুল যদিও সবটাই জানে, কিন্তু ওকে নিয়ে বিশেষ মাথা ব্যথার কোনো কারণ নেই। কোনো এক অজানা কারণে অঙ্কনকে চিরকালই ও একেবারে গডফাদারের মতো মানে। তাই অঙ্কন ওকে একবার বলতেই ও দায়িত্ব সহকারে সমস্ত ব্যবস্থা একাই করে দিয়েছে। হঠাৎ একটা তীব্র হর্নের আওয়াজে অঙ্কনের সম্বিত ফিরল। একটা ভেড়ার পাল রাস্তা পেরোচ্ছে, আর তাই গাড়িটাকে দাঁড়াতে হয়েছে। অঙ্কন ড্রাইভারকে জিজ্ঞেস করলো, ड्राइवर जी और कितना टाइम लगेगा? বৃদ্ধ ড্রাইভার জানালেন যে আর মাত্র 10 মিনিটের মধ্যেই ওরা পৌঁছে যাবে। এই গাড়িটা আগামী 2 দিন ওদের সাথেই থাকবে, প্রয়োজন মতো ওরাও চালাতে পারে। সেইভাবেই কথা হয়েছে গাড়ির মালিকের সাথে। অঙ্কন ড্রাইভিংটা ভালোই জানে, আর যে কাজে ওরা এসেছে তাতে রাত বিরেতে প্রয়োজন হলে সঙ্গে ড্রাইভার না নেওয়াটাই বুদ্ধিমানের। বাড়িটা বেশ ছিমছাম। ত্রিকুট পাহাড়ের রেঞ্জটা এখান থেকে স্পষ্ট দেখা যায়। বাড়ির মালিকের নাম ধনঞ্জয় দুবে। ভদ্রলোক বেশ খুঁতখুঁতে প্রকৃতির। ওরা সবাই বন্ধু শুনে তার ভ্রু কুঁচকে গেল। অঙ্কন কটমট করে একবার ভণ্ডুলের দিকে তাকাতেই সে কেমন যেন আমতা আমতা করতে লাগলো। বেশ বোঝা গেল পাছে ধনঞ্জয়বাবু নাকচ করে দেন, সেই ভয়ে ভণ্ডুল তাকে খোলাখুলি কিছুই বলেনি। তবে ওকেও দোষ দেওয়া যায় না। এসব জায়গায় জনবসতি এতই কম যে হোমস্টে পাওয়াটা সত্যিই বেশ কঠিন। মেয়েরা একসাথে একটা ঘরে থাকবে আর আমরা ছেলেরা একটা আলাদা ঘরে থাকব বলেই অঙ্কন তমগ্নকে চোখ টিপল। অঙ্কনের কথা শুনে বাড়ির মালিক এবার যেন একটু আশ্বস্ত হলেন। ভদ্রলোক বাড়ির 1 তলায় থাকেন, আর এই উপরের তলাটা পুরোটাই হোমস্টে। সব মিলিয়ে 2 তলায় 4টে ঘর। ঠিক হলো তার মধ্যে একটায় থাকবেন ওদের ড্রাইভার, আর বাকি 3টেতে ওরা। দুপুরে বাড়ির পেছনের কুয়োর ঠান্ডা জলে স্নান করে ওরা একসাথে খেতে বসল। বাড়িওয়ালা প্রথমে একটু আপত্তি করেছিলেন বটে। কৌশিকী আর বর্ষাকে বলেছিলেন বাড়ির ভেতরে স্নান করতে, কিন্তু ওরা সে কথা শুনলে তো সে যাই হোক, গরম ভাত, ঘি, অড়হর ডাল আর দেশি মুরগির ঝোল এই খেয়ে ওরা যখন ঘরে এলো ততক্ষণে বেলা গড়িয়ে গেছে। অঙ্কন বলল, রাতে পুজোর জন্য জিনিসপত্র কিনতে যেতে হবে। বাজারটা এখান থেকে কিন্তু অনেকটা দূর। সকালে গাড়িতে আসতে আসতেই দেখেছি। চল আমরা বরং এখনই বেরিয়ে পড়ি। তমগ্ন কিন্তু ততক্ষণে বিছানায় গা এলিয়ে দিয়েছে। ও বলল, এই তোরা যা, বুঝলি, আমার বড্ড টায়ার্ড লাগছে। তমগ্নর কথা শুনে বর্ষাও বলল, সত্যি যা খেয়েছি না রে, খুব ঘুম পাচ্ছে এবার। তার চেয়ে বরং তোরাই ঘুরে আয়। ঠিক এইটার জন্যই অপেক্ষা করছিল অঙ্কন। ও সাথে সাথে বলল,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তোরা বিশ্রাম নে, এরপর তো আবার রাত জাগতে হবে। তমগ্ন আর বর্ষাকে রেখে ওরা তিনজন বেরিয়ে পড়ল। ড্রাইভারের কাছ থেকে গাড়ির চাবিটা আগেই নিয়ে রেখেছে অঙ্কন। এখন ওদের যেতে হবে ত্রিকুট পাহাড়। সেখানে তান্ত্রিক পিশাচ সিদ্ধের সঙ্গে দেখা করাটা সবার আগে দরকার। কিছুক্ষণের মধ্যেই ওরা পৌঁছে গেল সেখানে। দূর থেকে পাহাড়ের দৃশ্য সত্যি দেখবার মতন। ত্রিকুট রেঞ্জে পাশাপাশি বেশ কয়েকটা পাহাড় আছে। পাহাড়ের পাদদেশে ঘন সবুজ বন, আর তার উপরে ত্রিকুট পাহাড় উঠে গেছে প্রায় ৫,৫০০ ফুট। ৩টি শৃঙ্গ থাকার কারণে পাহাড়ের এইরকম নাম। বলা হয় এই ৩টে শৃঙ্গ নাকি যথাক্রমে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের প্রতীক। পাহাড়ে ওঠার মোট ২টো রাস্তা, হয় রোপওয়ে ব্যবহার করতে হবে, নতুবা ট্রেক করে উঠতে হবে। ওদের যদিও ট্রেক করা ছাড়া আর কোনো উপায় নেই। পূর্ব পরিকল্পিত পথ নির্দেশ অনুযায়ী ভন্ডুল আগে আগে চলেছে, আর পেছনে বাকি দুজন। পাহাড়ের নিচের দিকটায় প্রচুর বাঁদর চোখে পড়ল। তারা লোকজনের থেকে এটা ওটা খেতে ব্যস্ত। অঙ্কনদের ৩ জনের হাতেই একটা করে লাঠি আর পায়ে ট্রেকিং শু। ইতিমধ্যেই ওরা বেশ কিছুটা উপরে উঠে এসেছে। চারপাশের জঙ্গল আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে। বাঁদরের কোলাহল এখন আর শোনা যাচ্ছে না। যে পথে দর্শনার্থীরা ত্রিকুট পাহাড়ে ওঠে, এটা সেই পথ নয়। এদিকটায় সাধারণত খুব একটা কেউ আসে না। জঙ্গল এখানে বেশ ঘন। কোনো স্থানে মানুষের যাতায়াত থাকলে পায়ে হেঁটে চলার একটা নির্দিষ্ট পথরেখা আপনা থেকেই তৈরি হয়, কিন্তু এখানে তা অনুপস্থিত। তবে চারিদিকে এখনো বেশ আলো আছে, আর পাথরের খাঁজে খাঁজে সাবধানে পা ফেললে হোঁচট খাবার সম্ভাবনাও কম। এখন দিনের আলোয় জায়গাটা একবার ভালো করে দেখে নিলে রাতে আর কোনো অসুবিধা হবে না। আশেপাশের পরিবেশ ক্রমশ নিস্তব্ধ হয়ে আসছে। শুধু ওদের পায়ের চলার শব্দ সেই নিস্তব্ধতাকে মাঝে মাঝে ব্যাহত করছে। দূরের পাহাড় চূড়া এতক্ষণে ধূসর হয়ে মিলিয়ে গেছে দিগন্তে। চারিপাশে একটা অদ্ভুত থমথমে ভাব, যেন ওরা ৩ জন ছাড়া এখানে আর কোনো জনপ্রাণী নেই। হঠাৎ খুব কাছেই একটা নাম না জানা পাখি কর্কশ স্বরে ডেকে উঠল। সকলে চমকে উঠল। বড় বড় গাছ ওদের মাথার ওপর আকাশটাকে অনেকটাই ঢেকে ফেলেছে। সরসর করে কি একটা যেন ওদের ঠিক পাশ দিয়েই মাটির উপর দিয়ে ঝোপঝাড়ের মধ্যে মিলিয়ে গেল। পড়ন্ত আলোয় ওরা বাধ্য হলো হাঁটার গতি কমাতে। বেশ কিছুক্ষণ একটানা চড়াই ওঠার পর কৌশিকী বেশ হাঁফিয়ে পড়েছে। ওদিকে আশেপাশের আলো এখন একেবারে কমে এসেছে। একটা বড় পাথর পেরিয়ে ডান হাতে ঘুরতেই জঙ্গলের মধ্যে বেশ কিছুটা সমতল জায়গা ওদের চোখে পড়ল। প্রদীপ, মাটির সরা, পোড়া কাঠ, আরো কি সব ছড়িয়ে আছে এখানে সেখানে। একটা যজ্ঞকুণ্ডও দেখতে পেল ওরা। এটাই কি তবে সেই তান্ত্রিকের ডেরা? কিন্তু আশেপাশে তো কোথাও কেউ নেই। পাহাড়ের চড়াই আর জঙ্গলের মাঝে এই জায়গাটা যেন হঠাৎই একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো। একটু দূরে পাহাড়ের একটা অংশে কয়েকটা পাথর প্রাকৃতিকভাবে বিন্যস্ত হয়ে যেন একটা গুহার অভিমুখ তৈরি করেছে। অঙ্কন চাপা গলায় ভন্ডুলকে বলল, কিরে, কাউকে দেখতে পাচ্ছি না তো। এই, তুই ঠিক জায়গায় নিয়ে এলি তো? ভন্ডুল কিছু বলার আগেই হঠাৎই একটা বিকট চিৎকার করে অঙ্কনের জামাটা খামচে ধরল কৌশিকী।
কৌশিকীর ভয়ার্ত দৃষ্টি অনুসরণ করে এবার ওরা দেখতে পেল ওদের থেকে কয়েক হাত দূরেই দাঁড়িয়ে আছে একটা লোক। তার বুকের পাঁজরাগুলো যেন গোনা যাচ্ছে। গায়ের রং কুচকুচে কালো, টাক মাথাটা এমনভাবে সামনের দিকে ঝুঁকে আছে যে দেখে মনে হচ্ছে লোকটার ঘাড় যেন সেই মাথার ভার আর বইতে পারছে না। লোকটার একটা চোখ বোধহয় নষ্ট। গায়ে পোশাক বলতে শুধু কোমরে জড়ানো এক ফালি ময়লা কাপড়। সত্যি বলতে সন্ধ্যের সেই আলো আধারিতে লোকটাকে দেখে অঙ্কনও প্রথমে একটু ঘাবড়েই গিয়েছিল। এবার ও চাপা স্বরে ভন্ডুলকে জিজ্ঞেস করল, ইনি কি তিনি? আরে না রে, আমি সে তান্ত্রিকের ছবি দেখেছি রে। এ বেড়া মনে হয় কোনো পাগল টাগল হবে রে। লোকটা এবার ধীর পায়ে ওদের খুব কাছে এগিয়ে এলো। অঙ্কন একটু ইতস্তত করে তাকে জিজ্ঞেস করল, साधु महाराज किधर रहते हैं, आप जानते हैं? লোকটা ওর কথার কোনো জবাব দিল না। ধীরে ধীরে ওদের দিকে পিছন ফিরে দাঁড়ালো। লোকটার পিঠের দিকে তাকিয়েই ভীষণভাবে চমকে উঠল ওরা। লোকটার পিঠের ঠিক মাঝখানে একটা গভীর ক্ষত। ক্ষত না বলে সেটাকে গর্ত বলাই ভালো। কি বিভৎস! চামড়া মাংস গলে গিয়ে একটা দগদগে ঘা। এইরকম ঘা নিয়ে যে কোনো মানুষ বেঁচে থাকতে পারে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। ধীর পায়ে লোকটা গিয়ে দাঁড়ালো গুহামুখের ঠিক সামনে। তারপর তর্জনী দিয়ে সেই দিকেই নির্দেশ করল। আশ্চর্য, লোকটা কি বোবা নাকি? এমন সময় ওরা শুনতে পেল এক জলদ গম্ভীর কণ্ঠস্বর, জয় শিব শম্ভু। বিস্ময়ের সাথে ওরা দেখল রক্তবস্ত্র পরিহিত এক সাধু এসে দাঁড়িয়েছেন গুহার মুখে। তার চোখের দৃষ্টিতে যেন আগুন জ্বলছে। হাতে রয়েছে একটা ত্রিশূল। তিনি এক দৃষ্টে চেয়ে আছেন ওদেরই দিকে। ইনি তবে সেই পিশাচ সিদ্ধ? ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠল অঙ্কনের। বিহ্বল ভাবটা কোনো রকমে কাটিয়ে উঠে ওই প্রথম কথা বলল, প্রণাম বাবা, আমরা কলকাতা থেকে আসছি, আপনার সাহায্য প্রার্থী। তারপর তাকে সংক্ষেপে জানালো ওদের আসার কারণটা। পিশাচ সিদ্ধের মুখে এক অদ্ভুত শীতল হাসি ফুটে উঠল। তিনি গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তোদের মধ্যে কারোর কি বিবাহ হয়েছে? না বাবা, আমরা সবাই বন্ধু। পরিতৃপ্ত কণ্ঠে তান্ত্রিক বললেন, বেশ বেশ, আজ মধ্যরাতে তোরা সবাই এই স্থানে আসবি, তাদেরকেও নিয়ে আসবি। আমি এক বিশেষ ক্রিয়া করব। তোদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। জয় শিব শম্ভু। ভন্ডুল এতক্ষণ চুপ করেছিল। এবার ও হঠাৎ বলে উঠল, আসলে আপনার কথা অনেক শুনেছি, তাই ভরসা করে এখানে আসা। না হলে আজকাল ঠক প্রতারক এত বেড়েছে যে। স্তব্ধ! তান্ত্রিকের বজ্রনাদ ছড়িয়ে পড়ল পাহাড়ের আনাচে কানাচে। নিষ্পলক দৃষ্টিতে ভন্ডুলের দিকে তাকিয়ে তিনি বললেন, তুই জানিস তন্ত্রকে? তন্ত্রের ক্ষমতা কি? সকলে নিশ্চুপ, কারো মুখে কোনো কথা নেই। তান্ত্রিক এবার সেই উলঙ্গ প্রায় লোকটির দিকে দেখিয়ে বললেন, ওই দেখ, ওই যাকে দেখছিস, ও আমার সাথেই আজ রয়েছে প্রায় 20 বছর। ওর নাম ভিখরিয়া। ও থাকতো বিহারের চম্পারণ জেলায়। এখন এর বয়স 90 ছুঁই ছুঁই।
কিন্তু যখন ওর মাত্র 3 বছর বয়স ছিল ও তখনই মারা যায়। অঙ্কন টের পেল কৌশিকী ভয়ে খামচে ধরেছে ওর পিঠ। তান্ত্রিক পিশাচ সিদ্ধ বলে চললেন, ও মারা যাওয়ার পর ওর বাপ মা ওকে গোর দিয়েছিল গ্রামের শ্মশানে, কারণ অতটুকু শিশুকে দাহ করবার রেওয়াজ নেই। এরপর গ্রামের একজন লক্ষ্য করে রোজ মধ্যরাতে শ্মশানে এক কাপালিক আসে। সে যেন কি করে রোজ। বেশ কিছুদিন এভাবে চলার পর সে গ্রামের সবাইকে ঘটনাটা জানায়। এক রাতে গ্রামের লোক লাঠি সরকি হাতে পুরো শ্মশান ঘিরে ফেলে। তার মধ্যে ভিখরিয়ার মা বাবাও ছিল। তারা অবাক হয়ে দেখতে পায় সে কাপালিক তখন এক ক্রিয়া করছে, আর তার সামনে কুলোয় শোয়ানো ছোট্ট ভিখরিয়া জীবন্ত। এই দৃশ্য দেখে সবাই হকচকিয়ে যায়। সেই কাপালিক প্রতি রাতে ভিখরিয়ার শরীরটা কবর থেকে তুলে তন্ত্র শক্তি দ্বারা তাতে প্রাণ প্রতিষ্ঠা করত, আর তারপর সাধনা হয়ে গেলে শরীরটা আবার মাটি চাপা দিত। সেদিন ভিখরিয়ার মা বাবা তাদের মরা ছেলেকে ফিরে পেয়েছিল। ওর পুনর্জন্ম হয়েছিল সেদিন। শুধু মাটির নিচে থাকাকালীন উই পোকা ওর পিঠের বেশ কিছুটা অংশ খেয়ে নেয় আর একটা চোখ নষ্ট করে দেয়। জয় শিবশম্ভু। মন্ত্রমুগ্ধের মতন তান্ত্রিককে প্রণাম করে ওরা ফেরার পথ ধরল। আসার আগে ভালো করে জেনে নিল রাতে পুজোর জন্য ঠিক কি কি সামগ্রী ওদের নিয়ে যেতে হবে। সব কেনাকাটা সেরে ফিরতে ফিরতে রাত প্রায় 9টা বেজে গেল। তমগ্ন আর বর্ষা বসে গল্প করছিল। কৌশিকী ওদের দিকে না তাকিয়েই ওদের উদ্দেশ্যে বলল, এই শোন, আমাদের কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে। রাত 12টার আগেই ওখানে পৌঁছাতে হবে আমাদের। কথাগুলো যেন একটু কড়াভাবেই বলল। তমগ্ন বলল, আচ্ছা, যেতেই হবে? কৌশিকী আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই অঙ্কন বলল, কি বলছিস ভাই? এত দূর এগিয়ে শেষে পিছিয়ে যাব? আজকের রাতটার পর আমাদের সবার জীবন বদলে যাবে, দেখিস। বর্ষাও এবার তমগ্নকে বোঝাতে শুরু করল। এই অবসরে অঙ্কন সরে এলো কৌশিকীর দিকে। চাপা গলায় বলল, মাথা ঠান্ডা কর। ওরা যদি কোনোভাবে সন্দেহ করে তবে কিন্তু আমাদের পুরো প্ল্যানটা ভেস্তে যাবে। এটাই কিন্তু আমাদের শেষ সুযোগ। দুজনের মধ্যে একটা অব্যক্ত বোঝাপড়া হয়ে গেল। ওরা 5 জন যখন ত্রিকুট পাহাড়ে ওঠা শুরু করল তখন ঘড়ির কাঁটায় রাত 11:20। চারিদিকে সুবিশাল বনপ্রান্তরে বিরাজ করছে এক অপার্থিব নীরবতা, যেন কোনো মহাশূন্যের পথে ওরা যাত্রা করেছে। পৃথিবী সেখানে প্রাণহীন, নিশ্চল। আজ বিকেলে এখানে যেটুকু প্রাণোচ্ছলতা চোখে পড়েছিল তাও এখন আর অবশিষ্ট নেই। ওদের প্রত্যেকের হাতে রয়েছে একটা করে ডাবল সেলের টর্চ। অঙ্কন আর ভন্ডুল কাঁধের রুকস্যাকে পুজোর সমস্ত সামগ্রী নিয়ে নিয়েছে। সাবধানে পা ফেলে ওরা পাহাড়ে উঠতে লাগলো। জায়গাটা যদিও খুব বেশি দূরে নয়, তবুও রাতের অন্ধকারে এই পথে চলা রীতিমতো কঠিন। বিকেলের মতোই আগে আগে চলেছে ভন্ডুল। যত চড়াই উঠছে একটা হিমেল হাওয়ার গতি যেন ক্রমশ বাড়ছে। আজ বোধহয় অমাবস্যা,
ওদের টর্চের আলো ছাড়া যত দূর চোখ যায় কোথাও এক বিন্দুও আলোর অস্তিত্ব নেই। তমগ্ন বলল, ভাই সম্পত্তি টম্পত্তি পাবো কিনা জানি না রে, বাট ইটস এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স ম্যান। আর কেউ কোনো কথা বলল না, শুধু বর্ষার হাসির শব্দ শোনা গেল একবার। কিছুক্ষণের মধ্যেই পাহাড়ের সেই বিশেষ অংশটায় ওরা এসে পৌঁছল। আশ্চর্য ব্যাপার, বিকেলের তুলনায় যেন অপেক্ষাকৃত কম সময় লাগলো ওদের। তান্ত্রিক পিশাচসিদ্ধ এখন গুহার বাইরে প্রজ্বলিত হোমকুণ্ডের সামনে বসে আছেন। তার সম্মুখে সাজানো রয়েছে নানাবিধ উপাচার। ওর ডান দিকে বসে আছে ভিখরিয়া। নিঃশব্দে সে একটা একটা করে উপকরণ এগিয়ে দিচ্ছে তাকে। সকলে তান্ত্রিককে প্রণাম করল। অঙ্কন আর ভণ্ডুল পুজোর সামগ্রী তুলে দিল ভিখরিয়ার হাতে। আর চোখে অঙ্কন দেখল তমগ্ন আর বর্ষা যেন হঠাৎ করেই কেমন চুপ করে গেছে। কেমন যেন একটা ত্রস্ত ভাব ওদের চোখে মুখে। অঙ্কনের মনের ভেতর একটা ক্রূর হাসি খেলে গেল। ওর এতদিনের সুপ্ত ইচ্ছে আজ পূর্ণ হতে চলেছে। তবে শুধু ওর একার নয়, কৌশিকীরও। ও যেন একটু চঞ্চল হয়ে উঠেছে। আসন্ন কোনো অলৌকিক ঘটনার কথা ভেবেই হয়তো একটা উত্তেজনা অনুভব করছে। এতক্ষণে ওরা একটা জিনিস খেয়াল করল, তান্ত্রিকের সামনে অনতি দূরেই রয়েছে এক দেবী মূর্তি। এমন অদ্ভুত মূর্তি ওরা এর আগে কখনো দেখেনি। দেবীর মুখাবয়ব মলিন, সর্বাঙ্গে বৈধব্য যোগ স্পষ্ট। বাঁ হাতে একটা কুলো আর ডান হাতে অভয় মুদ্রা। তার গায়ের রং ছাই বর্ণ, ধূসর। ললাটে বিরাজমান চন্দ্রকলা। অঙ্কন অবাক হয়ে সেদিকেই দেখছিল। হঠাৎই ওর চোখ পড়ল দেবীর রথের দিকে। আরে ওটা কি? দেবীর রথের ওপর দুটো কাকের মূর্তি না? এ কোন দেবী? কেমন যেন একটা অস্বস্তি হলো অঙ্কনের। এই প্রথমবার ওর মনে হলো আবেগের বশে ও কোনো ভুল করল না তো। তান্ত্রিকের ভরাট কণ্ঠস্বরে ওর সম্বিত ফিরল। তিনি ওদের উদ্দেশ্যে বললেন, পূর্ণাহুতি না দেওয়া পর্যন্ত কেউ নিজ স্থান পরিত্যাগ করবি না, মনে থাকে যেন। মন্ত্রোচ্চারণ শুরু করলেন তান্ত্রিক। ওং ওং রিং সিং ক্লিং, ওং রিং সিং ক্লিং। বিবর্ণ বিলম্বিত রুক্ষ চঞ্চলা বিমুক্ত কুন্দল পায় ধরা সর্পহস্তাদির রক্ষে ধ্বজ হস্তা স্বয়ং সিদ্ধা প্রবর্তত ভূষং ঘোদ পিপাসিতা নিত্যং বাক শ্রদ্ধা ভূষিতং বৈধব্য। মা মা মা, তুই মলিন, তুই চঞ্চলা, তুই ক্রুদ্ধ, তুই উগ্র, তুই নিষ্ঠুর, তুই পিপাসায় কাতর। তুষ্ট হ মা, মা মাগো, তুষ্ট হ, তুষ্ট হ মা, মা তুষ্ট হ। একটা অজানা ভয়ে অঙ্কনের বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো। একবার মনে হলো তখনই সেখান থেকে উঠে পড়ে, কিন্তু পর মুহূর্তেই পিশাচসিদ্ধের সাবধান বাণী মনে পড়ল। অনেক দেরি হয়ে গেছে, অনেক। আর পিছিয়ে আসার কোনো উপায় নেই। যা থাকে কপালে, যে কোনো মূল্যেই হোক বর্ষাকে ওকে পেতেই হবে। সময়ের সাথে সাথে পারিপার্শ্বিক পরিবেশ যেন আরো ভয়াবহ হয়ে উঠতে লাগলো।
রাতের এই নিস্তব্ধ দুর্গম পাহাড়ের পরিবেশে পিশাচ সিদ্ধের মন্ত্রপাঠ যেন একটা অনুরণন সৃষ্টি করছে ওদের ঘিরে। অঙ্কন খেয়াল করলো যজ্ঞের আগুন যেন ক্রমশই উপর দিকে উঠছে, আর একই সাথে পাল্লা দিয়ে আরো জোরালো হচ্ছে তান্ত্রিক পিশাচ সিদ্ধের মন্ত্রধ্বনি। ঠিক কতক্ষণ এভাবে কেটেছে বলা শক্ত। এমন সময় হঠাৎ করে ওদের সবাইকে স্তম্ভিত করে দিয়ে আচমকাই নিভে গেল যজ্ঞের আগুন। এক অনৈসর্গিক অন্ধকারে ডুবে গেল চারপাশ। সেই অন্ধকারের মধ্যেই ওরা শুনতে পেল পিশাচ সিদ্ধের রক্ত জল করা হাহাকার। মিথ্যুক, প্রবঞ্চক! হাতরে কোনো রকমের টর্চ জ্বালতেই ওরা পিশাচ সিদ্ধকে দেখতে পেল। তার চোখের দৃষ্টি বর্ণনা করা কঠিন। এক প্রবল আক্রোশে তিনি তাকিয়ে আছেন ওদেরই দিকে। এবার তিনি বললেন, তোরা যে বিবাহিত সে কথা আগে বলিসনি তো, তবে আমায় মিথ্যে বলেছিলি তোরা। সহসা অঙ্কনের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। বিবাহিত? ও ঠিক শুনল তো, কিন্তু তা কি করে সম্ভব? তার মানে তমগ্ন আর বর্ষা? না না। তান্ত্রিক আবারও বললেন, মায়ের সামনে মিথ্যে বলার শাস্তি জানিস? তার ত্রিশূল ধরা হাতটা সামনের দিকে উঠে এলো। সেটা এখন নির্দেশ করছে ওদেরই দিকে। আজ ব্রহ্ম মুহূর্তের পূর্বেই তোরা ওই পাপের শাস্তি পাবি, বড় ভয়ঙ্কর সে শাস্তি। এই কথা বলেই তিনি সেখান থেকে উঠে পড়লেন। তারপর দ্রুত পায়ে চলে গেলেন গুহার ভেতর। ওরা হতভম্ব হয়ে সেখানেই বসে রইল। প্রথম নীরবতা ভেঙে তমঘ্ন বলল, আরে এই লোকটা একটা বদ্ধ পাগল। এই চল 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 এখান থেকে বেরো। কিন্তু অঙ্কন জানে যে নিজের অজান্তেই একটা মস্ত বড় ভুল করে ফেলেছে ও। এবার পিশাচ সিদ্ধের কথা যদি সত্যি হয় তাহলে ও আর ভাবতে পারছে না। মাথার মধ্যে সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। কৌশিকী এবার কাতরভাবে বলে উঠল, অঙ্কন, এই মুহূর্তে এখান থেকে না পালালে আমরা কেউ বাঁচবো না, কেউ না। তাড়াতাড়ি এখান থেকে চল, তাড়াতাড়ি চল। ঘড়ি দেখল অঙ্কন, রাত 1:30। আর কথা না বাড়িয়ে ধীরে ধীরে ওরা নামতে শুরু করলো পাহাড় থেকে। চারিদিকে চাপ চাপ অন্ধকার ছাড়া আর কিচ্ছু চোখে পড়ছে না। একটু আগে সেই হিমেল হাওয়াটাও এখন আর বইছে না। সবকিছু কেমন যেন থমথমে। এমন অদ্ভুত রাত ওরা আগে কখনো দেখেনি। এমন সময় একটা অদ্ভুত আওয়াজ ওদের কানে ভেসে এলো। আকাশের দিকে চোখ তুলে তাকাতেই একটা আশ্চর্য দৃশ্য দেখে ওরা সকলে একই সাথে ভীত এবং বিস্মিত হয়ে উঠল। আকাশে ওদের মাথার ওপর উঠছে রাশি রাশি কাক। তাদের সংখ্যা যেন ক্রমশ বাড়ছে। তাদের অনর্গল কা কা ধ্বনি রাত্রির এই নিস্তব্ধ পরিবেশে যতটা অস্বাভাবিক তার চেয়েও যেন অনেক বেশি অপার্থিব। অঙ্কনের হঠাৎ মনে পড়ে গেল সেই দেবী মূর্তির কথা। মূর্তির রথের উপরেও তো ও দুটো কাকের মূর্তি দেখেছিল, তাই না? ভয়ার্ত গলায় ও বলে উঠল, এই আমার মনে হচ্ছে এখানে অস্বাভাবিক কিছু একটা ঘটছে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমাদের পালাতে হবে, পালাতে হবে, পালা! সকলে ছুটতে শুরু করলো। পাথরের ওপর দিয়ে দৌড়ানো সহজ নয়, তাও আবার এই রাতের অন্ধকারে। তবুও যতটা সম্ভব ওরা ছুটতে লাগলো। কাকের দল এখন অনেকটা নিচে নেমে এসেছে। মাথার খানিক উপর দিয়েই উঠছে ওরা, ঠিক যেন ওদের 5 জনকেই অনুসরণ করছে কাকেদের গোটা ঝাঁকটা।
এবার আচমকাই কাকগুলো বিক্ষিপ্তভাবে নেমে এসে ওদের মুহুর্মুহু ঠোকরাতে শুরু করলো। ওদের হাতে লাঠি আছে, কিন্তু এই প্রতিকূল পরিবেশে এতগুলো কাকের সঙ্গে যুঝে ওঠা শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব। কাকের চিৎকারে কানে যেন একেবারে তালা লেগে যাবার উপক্রম। কোনো রকমে হোঁচট খেতে খেতে মাথা বাঁচিয়ে ওরা দৌড়তে লাগলো। ওরা যে ঠিক কোন দিকে যাচ্ছে কিছুই যেন বুঝে উঠতে পারছে না। এমন সময় হঠাৎ একটা আলগা পাথরে হোঁচট খেয়ে ছিটকে পড়ল ভণ্ডুল, আর পড়ার সাথে সাথেই কাকের পাল নেমে এসে ঢেকে ফেলল ওকে। অগুন্তি কাক। ভণ্ডুলের শরীরটা এখন আর দেখাই যাচ্ছে না। কাকগুলো অবিরাম ঠুকরে চলেছে ওকে। ভণ্ডুলের আর্তনাদ ভেসে আসছে কাকের ডাক ছাপিয়ে। অঙ্কন এই দৃশ্য দেখে সেদিকে এগোতে যেতেই কৌশিকী ওর হাত চেপে ধরল। ইতিমধ্যেই একটা কাক ঠুকরে তুলে নিয়েছে ভণ্ডুলের একখানা চোখ। ভণ্ডুলের শরীরটা ছটফট করতে করতে ক্রমশ নিথর হয়ে আসছে। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বাকিরা সকলে দৌড়তে আরম্ভ করল। কিছুটা নেমে আসার পরেই ভণ্ডুলের বুক ফাটা আর্তনাদ শেষবারের মতো শুনতে পেল ওরা। উপত্যকার নিস্তব্ধতাকে খান খান করে দিয়ে সেই আর্তনাদ চিরতরে বিলীন হয়ে গেল। কোনো রকমে গাড়িতে উঠে ওরা হাঁফ ছেড়ে বাঁচল। সবাই একটু আধটু চোট পেয়েছে, কিন্তু এই মুহূর্তে শারীরিক ব্যথার চেয়েও মানসিক ধাক্কাটাই সবচেয়ে বেশি। ব্যাক সিটে বর্ষা ক্রমাগত কেঁদে চলেছে। তমগ্ন এবার অঙ্কনকে বলল, এক্ষুনি থানায় চল। ভণ্ডুলকে যে করেই হোক রেস্কিউ করতেই হবে। যেভাবেই হোক ওকে রেস্কিউ করতেই হবে রে। কৌশিকী বলল, ওহ কাম অন, ভণ্ডুল মাস্ট বি ডেড। এখন থানায় গেলে আমরা সবাই ফেসে যাব। আর শোন, কাল ভোরেই আমরা এখান থেকে চলে যাব। কলকাতায় গিয়ে বলবো আমরা একসাথে ট্রেক করতে বেরিয়েছিলাম, আর ভণ্ডুল জঙ্গলে কোথাও একটা হারিয়ে গেছে। আমরা ওকে অনেক খুঁজেছিলাম কিন্তু পাইনি। আর সেরকম হলে কাল কলকাতায় ফিরে একটা মিসিং রিপোর্ট করে দিলেই চলবে। ওটা আমি দেখে নেব, তোরা এসব নিয়ে ভাবিস না। ওটা তোরা আমার ওপরেই ছেড়ে দে। অঙ্কনের বুকের মধ্যে তখন উথাল পাথাল চলছে। পিশাচ সিদ্ধের ভবিষ্যৎবাণী যে অমোঘ তা ও ইতিমধ্যেই বুঝতে পেরেছে। ভণ্ডুলের ওই নির্মম পরিণতি যেন চোখে আঙ্গুল দিয়ে সেটা দেখিয়ে দিচ্ছে। শান্ত গলায় অঙ্কন তমগ্নকে প্রশ্ন করল, তোরা দুজন বিয়ে করলি কবে? এই প্রশ্নটার জন্য তমগ্ন যেন একেবারেই প্রস্তুত ছিল না। কিছুক্ষণ চুপ করে থেকে ও বলল, মাসখানেক হলো আমরা রেজিস্ট্রি করেছি। আমাদের বলিসনি কেন? হ্যাঁ, সেরকম ভাবে কাউকেই জানাইনি। ভেবেছিলাম ঠিক সময়ে পরে তোদের সবাইকে জানিয়ে দেব। তোদের এই একটা ভুলের জন্য দেখলি তো কি হলো, দেখলি তো। এক্সকিউজ মি, মানেটা কি? হ্যাঁ, এখানে আসার আগে কি এরকম কোনো শর্ত ছিল যে বিয়ে করলে এখানে আসা যাবে না? আর আমি তো এখানে আসতেই চাইনি। এই বর্ষাই আমাকে জোর করে এনেছিল। যত সব বুজরুকি কোথাকার। আর শোন, ভণ্ডুলের ব্যাপারটা সিম্পলি একটা অ্যাক্সিডেন্ট ছাড়া আর কিছু নয়। মাথায় আগুন জ্বলে উঠল অঙ্কনের। ও আরো কিছু বলতে যাচ্ছিল, কৌশিকী ওকে বাধা দিল। চোখের ইশারায় চুপ করতে বলল। বর্ষা কান্না ভেজা গলায় বলল, প্লিজ তোরা নিজেদের মধ্যে আর ঝামেলা করিস না, প্লিজ। ভণ্ডুল মারা গেছে, বুঝতে পারছিস না তোরা? প্লিজ তোরা চুপ কর, যত তাড়াতাড়ি হয় চল এখান থেকে, প্লিজ চল, আমরা চলে যাই এখান থেকে। হোমস্টেতে পৌঁছে ওরা যে যার মতো ঘরে চলে গেল। রাত এখন প্রায় 2:20। আর কয়েক ঘন্টা কোনো রকমে কাটাতে পারলেই ব্যাস। অঙ্কন আর কৌশিকী ঘরে বসে আছে।
কারো মুখে কোনো কথা নেই। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা এখনো যেন ওদের ঠিক বিশ্বাস হচ্ছে না। এখনো কানে বাজছে ভন্ডুলের হাহাকার। ক্লান্তিতে শরীরটা বিছানায় এলিয়ে দিল অঙ্কন। কৌশিকী ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। কাল কলকাতায় ফিরে ঠান্ডা মাথায় সবটা ম্যানেজ করতে হবে। ওর এক পিস্তুত দাদা আছে পুলিশে, তাই খুব একটা অসুবিধে হয়তো হবে না, কিন্তু যে করেই হোক ব্যাপারটা ম্যানেজ করতেই হবে। ও মনে মনে এসব ভাবছে, এমন সময় হঠাৎ ওর মনে হলো একটা কি যেন আচমকা ওর পাশ থেকে সরে গেল। চমকে উঠল কৌশিকী। কই, কেউ তো নেই। দোতলায় ওদের ঘরটার ঠিক পাশ দিয়েই সিঁড়ি নেমে গেছে। সিঁড়ির ওদিকে আরেকটা ঘর, ওখানে আছে তমগ্ন আর বর্ষা। দোতলার এই দিকটাই ফ্রন্ট ফেসিং। বারান্দা থেকে রাস্তাটা পরিষ্কার দেখা যায়। হঠাৎ আরেকটা শব্দ কানে এলো কৌশিকীর। বেশ জোরালো একটা ধাতব শব্দ। সেটা এসেছে বাড়ির পেছনের কুয়োতলাটার থেকে। কিসের শব্দ? কি ভেবে কৌশিকী নিঃশব্দে নিচে নেমে এলো। বাড়ির পেছন দিকটা বেশ অন্ধকার। একটা ছোট্ট বাল্ব জ্বলছে টিমটিম করে। কৌশিকী আশপাশটা বেশ ভালো করে দেখার চেষ্টা করল, কিন্তু কিছুই চোখে পড়ল না। ঘরে ফেরার জন্য পিছন ফিরতেই কৌশিকীর বুকটা ধক করে উঠল। কয়েক হাত দূরে অন্ধকার সিঁড়ির সামনে একটা লোক দাঁড়িয়ে আছে না? হ্যাঁ, তাই তো। ওর দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছে লোকটা, কিন্তু এই অল্প আলোতেও তার চেহারাটা চিনতে কৌশিকীর একটুও অসুবিধে হলো না। ভন্ডুল না? হ্যাঁ হ্যাঁ, ভন্ডুল। নিজের চোখকে যেন বিশ্বাস হচ্ছে না কৌশিকীর। ভন্ডুল বেঁচে আছে তাহলে? ও প্রায় দৌড়ে এগিয়ে গেল সেদিকে। উত্তেজিতভাবে বলল, ভন্ডুল, কিরে তুই কখন এলি? আর এখানে এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? বলেই ও একটা হাত রাখলো ভন্ডুলের কাঁধের উপর। ভন্ডুল এবার আস্তে আস্তে কৌশিকীর দিকে ফিরল, আর ও পেছন ফেরা মাত্রই কৌশিকীর মুখ থেকে একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো। কাকে দেখছে ও? এ কি ভন্ডুল? কি বিভৎস অবস্থা হয়েছে মুখটার। মুখের সর্বত্র ঠুকরে ঠুকরে মাংস তুলে নিয়েছে কাকের দল। চোখের কোটর দুটো শুধুই অন্ধকার দুটো গর্ত। নিজেকে সামলে কোনো রকমে ঢোক গিলে কৌশিকী জিজ্ঞেস করলো, এই অবস্থায় তুই এতটা পথ কি করে এলি ভন্ডুল? বিশ্বাস কর, আমি ভাবতে পারিনি তুই বেঁচে ফিরবি। ভন্ডুল কোনো কথা বলল না, শুধু নীরবে দুপাশে মাথা নাড়ল। কৌশিকী দেখল একটা বিচিত্র হাসি ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে ভন্ডুলের নারকীয় মুখে। এই ভন্ডুল কেউ চেনে না। এ ভন্ডুল হতে পারে না। এ ভন্ডুল নয়, এ নিশ্চয়ই অন্য কেউ, অন্য কিছু। এক পা করে কৌশিকী পিছু হটতে থাকলো। হঠাৎ পায়ের পিছনে কি যেন একটা ঠেকতে কৌশিকী থমকে গেল। তারপর ঘুরে তাকালো মাটির দিকে, আর সেদিকে তাকাতেই ওর মেরুদণ্ড দিয়ে একটা হিম স্রোত নেমে এলো। ও দেখল
মাটিতে পড়ে থাকা যে জিনিসটায় ওর পা ঠেকেছে সেটা আর কিচ্ছু নয়, সেটা ভণ্ডুলের ক্ষতবিক্ষত মৃতদেহ। তাহলে ওটা কে দাঁড়িয়ে আছে? কে? একটা গগনভেদী আর্তনাদ বেরিয়ে এলো কৌশিকীর গলা দিয়ে। একটা অস্বস্তিতে অঙ্কনের তন্দ্রাটা কেটে গেল। কি ব্যাপার? ঘরটা এরকম লালচে আলোয় ভরে আছে কেন? কেমন যেন একটা অস্বাভাবিক মায়াবী পরিবেশ ঘরটায়। আর কৌশিকী কোথায়? অঙ্কনের মনে পড়ল কৌশিকী বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিল। কটা বাজে এখন? ওদের তো বেরোতে হবে। ইস, কখন যে এরকম গভীরভাবে ঘুমিয়ে পড়েছে। কিন্তু কিন্তু চারপাশটা এরকম ঠান্ডা মনে হচ্ছে কেন? ভোরবেলার দিকে এখানে একটু হিমেল ভাব থাকে, কিন্তু এই ঠান্ডাটা কেমন যেন একটু অন্যরকম, কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে ভাব। না, একবার উঠে দেখতেই হবে। একটু গরম কিছু খেতে পারলে হয়তো শরীরটা ভালো লাগবে। এই ভেবে বিছানা ছেড়ে উঠতে যেতেই অঙ্কন থমকে গেল। কি হলো ব্যাপারটা? ও বিছানা ছেড়ে উঠতে পারছে না কেন? এমনকি হাত পা পর্যন্ত নাড়তে পারছে না। তবে না, শরীরটা ঠিক অসাড় নয়, কিন্তু মনে হচ্ছে কেউ যেন ওকে বিছানার সঙ্গে আষ্টে স্পৃষ্টে বেঁধে রেখেছে। অনেক চেষ্টা করে ঘাড়টা সামান্য তুলতেই দৃশ্য দেখে ওর হৃদস্পন্দন বন্ধ হয়ে এলো। ওর শরীর জড়িয়ে চেপে ধরে আছে একটা বিশালাকার মিশকালো সাপ। সেটা এতটাই লম্বা যে অঙ্কন আর পুরো বিছানাটাকে প্রায় একসাথে পেঁচিয়ে ধরে আছে সেটা। আর সেই কারণেই এত চেষ্টা করেও অঙ্কন খাট থেকে উঠতে পারেনি। অঙ্কন কিছু বুঝে ওঠার আগেই সাপটা হঠাৎ যেন বাঁধন আলগা করে অঙ্কনের বুকের উপর উঠে এলো। এবার সেটা ফনা তুলেছে। অমাবস্যার আধারের চেয়েও শতগুণে অন্ধকার সেই ফনার রং। অঙ্কন জানে এই অবস্থায় এক চুল নড়াচড়া করলে মৃত্যু নিশ্চিত। যদি ও বসে বা দাঁড়িয়ে থাকতো তাহলেও প্রতিরোধের একটা সুযোগ ছিল, কিন্তু এক্ষেত্রে তা অসম্ভব। সাপটা কিন্তু ছোবল মারার কোনো প্রচেষ্টাই করছে না, বরং স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে অঙ্কনের মুখের দিকে, যেন গভীরভাবে ওকে পর্যবেক্ষণ করছে। এতটা কাছ থেকে একটা সরীসৃপের নিষ্পলক দৃষ্টি যে কতটা ভয়াবহ দেখতে হতে পারে তা কল্পনা করা যে কারোর পক্ষেই দুঃসাধ্য। শরীরের ওপর শীতল চাপটা যেন আর আলাদা করে টের পাচ্ছে না অঙ্কন, বরং ওর পুরো শরীরটাই যেন বরফের মতো ঠান্ডা হয়ে আসছে। হৃৎপিণ্ডে রক্তের চাপ এত বেশি যে মনে হচ্ছে সেটা এখনই ফেটে চৌচির হয়ে যাবে। এবার কি তাহলে সাপটা ওকে ছোবল মারবে? কতক্ষণ যে এভাবে কাটলো অঙ্কন জানে না, কিন্তু তারপর এমন একটা আকস্মিক ঘটনা ঘটল যার জন্য অঙ্কন মোটেই প্রস্তুত ছিল না। সাপটা ক্রমশ কুণ্ডলি পাকিয়ে এগিয়ে এলো অঙ্কনের মুখের একদম কাছে। সাপটার লিকলিকে চেরা নীল রঙের জিভটা এখন স্পর্শ করছে অঙ্কনের নাক। অঙ্কন এতক্ষণ প্রায় দম বন্ধ করে পড়েছিল, একবারের জন্যও চোখের পাতা ফেলেনি। কিন্তু এভাবে আর কতক্ষণ?
নিজের অজান্তেই বোধহয় ওর শরীরটা একবার সামান্য নড়ে উঠেছিল, আর তার সঙ্গে সঙ্গে একটা অবিশ্বাস্য ক্ষিপ্রতায় সাপটা নিজের মাথাটা ঢুকিয়ে দিল অঙ্কনের খোলা মুখের ভেতর। হকচকিয়ে গেল অঙ্কন। একটা গোঙানি বেরিয়ে এলো অঙ্কনের মুখ থেকে। সাপটা ক্রমশ পাক খেয়ে নেমে যাচ্ছে ওর খাদ্যনালীর ভেতর দিয়ে শরীরের ভেতর। প্রবল যন্ত্রণায় অঙ্কনের চোখ দুটো বিস্ফারিত। কিছুক্ষণ প্রাণপণে ছটফট করার পর অঙ্কনের শরীরটা ধীরে ধীরে স্থির হয়ে গেল। মিশকালো সরীসৃপটা সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল ওর শরীরের ভেতর। নিজেদের ঘরে এতক্ষণ চুপচাপ বসেছিল তমগ্ন আর বর্ষা। সেই থেকে বর্ষা একটাও কথা বলেনি, শুধু তমগ্নর হাতটা নিজের হাতের মধ্যে জড়িয়ে চুপ করে বসে আছে। এমন সময় একটা শব্দে সচকিত হয়ে উঠল ওরা। বর্ষা বলল, এই একটা গোঙানির শব্দ পেলি? অঙ্কনের ঘরের দিক থেকে আসছে না? তমগ্ন ঘড়ি দেখল, রাত 3:30। ও বলল, তুই একটু বস এখানে, আমি এক্ষুনি দেখে আসছি। বর্ষা সভয়ে বলে উঠল, না, আমি এখানে একা একেবারে থাকতে পারবো না, কিছুতেই পারবো না আমি এখানে একা থাকতে। ওরা দুজনে অতি সন্তর্পণে ঘর থেকে বেরিয়ে এসে এগিয়ে গেল অঙ্কন আর কৌশিকীর ঘরের দিকে। বাইরের পরিবেশটা আশ্চর্য রকমের থমথমে। ওরা যেন স্পষ্ট শুনতে পাচ্ছে একে অন্যের নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ। অঙ্কনদের ঘরের দরজাটা এখন ভেজানো। হালকা করে ঠেলতেই সেটা খুলে গেল। ঘরে ঢুকে ওরা দেখল খাটে আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে কেউ একজন শুয়ে আছে। অঙ্কন তো এভাবে চাদর মুড়ি দিয়ে কখনো শোয় না। আর তাছাড়া কৌশিকই বা কোথায়? খাটের সামনে এসে তমগ্ন চাদরটা টেনে সরিয়ে ফেলল, আর সরাতেই প্রবল আতঙ্কে পিছিয়ে এলো। খাটের ওপর অঙ্কন শুয়ে নেই, তার বদলে সেখানে শুয়ে আছে পিশাচ সিদ্ধের ডেরায় দেখা সেই লোকটা, ভিখরিয়া। তমগ্ন আর বর্ষা দুজনেই লোকটাকে চিনতে পারল, কিন্তু লোকটার মধ্যে কিরকম যেন একটা পরিবর্তন এসেছে। আচ্ছা, লোকটা তো এত বড় সদন্ত ছিল না, আর হাত পায়ের নখগুলো অস্বাভাবিক ধরনের লম্বা আর সূচালো। আর ওটা কি? লোকটার পায়ের দিকে এবার চোখ গেল তমগ্নর, আর সেদিকে তাকাতেই ওর সারা শরীর অবশ হয়ে এলো। লোকটার পা দুটো পিছন দিকে ঘোরানো, গোড়ালি দুটো সামনের দিকে আর আঙ্গুলগুলো পিছনের দিকে। এই লোকটা কিছুতেই মানুষ হতে পারে না, এক পিশাচ। পিশাচ! আর এক মুহূর্ত দেরি না করে বর্ষার হাত ধরে তমগ্ন ছুটতে আরম্ভ করল। সিঁড়ি বেয়ে ওরা ছুটে নেমে এলো বাড়ির পিছনের কুয়োতলায়। আর সেখানে আসতেই বর্ষার কণ্ঠ থেকে বেরিয়ে এলো একটা আর্তনাদ, ওদিকে দেখ। কাপা কাপা আঙুল তুলে বাড়ির সামনের একটা গাছের দিকে দেখালো বর্ষা। সেদিকে তাকাতেই তমগ্ন যেন পাথর হয়ে গেল। গাছের একটা উঁচু ডাল থেকে গলায় দড়ির ফাঁস দিয়ে ঝুলছে কৌশিকী। চারপাশে একটা দমকা হিমেল হাওয়া উঠেছে।
আর সেই হাওয়ায় কৌশিকীর ঝুলন্ত মৃতদেহটা হালকা হালকা দুলছে। তমগ্ন আর বর্ষার চিন্তা শক্তি, বিচার বুদ্ধি সব যেন লোপ পেতে বসল। ওদিকে সেই মূর্তিটাও কোন ফাঁকে যেন এসে দাঁড়িয়েছে ওদের ঠিক পিছনে উঠোনের উপর। সম্বিত ফিরে পেয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করলো দুজনে। অন্ধকার রাস্তায় কোন দিকে যাবে কিছুই বুঝতে পারছে না, শুধু অন্ধের মতো দৌড়চ্ছে দুজন। ওদের বাঁচতেই হবে ওদের। ছুটে চলতে হবে যতক্ষণ না পর্যন্ত কোনো লোকালয়ের চিহ্ন দেখা যায়। কিন্তু কিন্তু এখনো পর্যন্ত একটা লোকও কেন চোখে পড়ছে না ওদের? এতক্ষণে তো ভোর হয়ে যাওয়া উচিত। ছুটতে ছুটতেই হাতের ঘড়ির দিকে আবার চোখ পড়ল তমগ্নর। আর চোখ পড়া মাত্রই ওর মাথায় যেন বজ্রাঘাত হলো। এ কি করে সম্ভব? ঘড়িতে এখনো রাত 3:30 বাজে। তবে কি ঘড়ি এতক্ষণ বন্ধ ছিল? বর্ষার মোবাইলটা ওর হাতেই ধরা ছিল, সেখানেও এখন 3:30 বাজে। কি করে হতে পারে? সবকটা ঘড়ি কিভাবে একই সময়ে একইভাবে বন্ধ হয়ে যেতে পারে? এ রাত যেন আর পৃথিবীর রাত নয়, এক পাশবিক অনৈসর্গিক রাত। এ রাত মৃত্যুর রাত, বিনাশের রাত। হঠাৎ একটা পাশবিক চিৎকারে ওদের ঠিক সামনে আবির্ভূত হলো সেই পৈশাচিক মূর্তিটা। একটা প্রবল দমকা হাওয়া উঠেছে সেই মূর্তিকে ঘিরে। সেই হাওয়ার ধাক্কাতেই দূরে ছিটকে পড়ল তমগ্ন। কিছু বুঝে ওঠার আগেই ওর কানে এলো বর্ষার আর্তনাদ। অসহায় ভীত দৃষ্টিতেও তাকিয়ে দেখল সেই পিশাচ এক হাতে বর্ষার গলা ধরে ওকে মাটি থেকে শূন্যে তুলে ধরেছে। তার ধারালো নখের আঘাতে গল গল করে রক্ত পড়ছে বর্ষার গলা থেকে। অসহায়ের মতো ক্রমাগত হাত পা ছুটছে ও। তমগ্ন কোনো রকমে উঠে সেদিকে ছুটে যাবার চেষ্টা করলো, কিন্তু পারল না। হাওয়ার একটা তীব্র ঘূর্ণি যেন ওর পথ রোধ করে দাঁড়িয়েছে, ওকে কিছুতেই এগোতে দিচ্ছে না। এদিকে বর্ষার ছটফটানি ক্রমশই স্তিমিত হয়ে আসছে। তমগ্ন বুঝতে পারল এই অসম লড়াই আর বেশিক্ষণ চলবে না। বর্ষার প্রায় নিথর হয়ে আসা শরীরটা রাস্তার একপাশে ছুঁড়ে ফেলে দিল পিশাচ। তারপর তার জ্বলন্ত দৃষ্টি ফিরল তমগ্নর দিকে। চোখের সামনে বর্ষার নির্মম পরিণতি দেখার পরেও শরীরের সবটুকু শক্তি সঞ্চয় করে আবার উদ্ভ্রান্তের মতো ছুটতে শুরু করলো তমগ্ন। ওর পেছনে ধাওয়া করে আসছে সাক্ষাৎ মৃত্যু। এমন সময় হঠাৎ একটা বাঁশির শব্দ ওর কানে এলো। ও ঠাহর করতে পারলো না শব্দটা কোন দিক থেকে আসছে। আর তারপরেই কিছু একটার সঙ্গে ধাক্কা লেগে মাটিতে ছিটকে পড়ল তমগ্ন। কোনো রকমে মাথা তুলে দেখল ওর সামনে দাঁড়িয়ে আছেন শ্বেত শুভ্র পোশাক পরিহিত একজন সৌম্যকান্তি পুরুষ। তাঁর প্রশস্ত ললাটে আঁকা বৈষ্ণব তিলক, হাতে ধরা একটা বাঁশি। সারা মুখমণ্ডলে ছড়িয়ে আছে এক অদ্ভুত প্রশান্তি। দ্রুত পায়ে এসে তিনি ঢাল হয়ে দাঁড়ালেন তমগ্নর সামনে। প্রবল আক্রোশে সেই প্রেত মূর্তি এসে ঝাঁপিয়ে পড়ল তার ওপর। আর সঙ্গে সঙ্গেই তমগ্ন দেখল এক অভূতপূর্ব দৃশ্য। বিস্মিত চোখেও দেখল সেই মানুষটির কপাল থেকে যেন নির্গত হচ্ছে ময়ূরকণ্ঠী রঙের একটা তীব্র আলো। সেই আলোর প্রভাবে ছোট হতে শুরু করেছে সেই পিশাচের দেহ। ছোট হতে হতে ক্রমশ সেই পিশাচ বিলীন হয়ে গেল সেই উজ্জ্বল আলোক রাশির মধ্যে। আর দমকা হাওয়াটাও মুহূর্তেই থেমে গেল। চারপাশ শান্ত স্বাভাবিক হয়ে এলো। দিব্যকান্তি মানুষটি এবার দ্রুত পায়ে এগিয়ে গেলেন অচৈতন্য বর্ষার দিকে। এবার তার কণ্ঠস্বরে তমগ্ন সম্বিত ফিরল। তিনি বললেন,
মেয়েটি এখনো বেঁচে আছে, কাছেই আমার আশ্রম। তুমি এসো আমার সঙ্গে, আমি ওকে নিয়ে যাচ্ছি। এসো বাবা, এসো। তমঘ্নর মুখ দিয়ে কোনো কথা সরছিল না। ও যেন কেমন একটা ঘোরের মধ্যে রয়েছে। আচ্ছন্নভাবে কাঁপা কাঁপা গলায় ও জিজ্ঞেস করল, আপনি আপনি কে? ভদ্রলোক মৃদু হাসলেন, তারপর বললেন, আমি কেউ নই বাবা। আমি ভগবান শ্রীকৃষ্ণের একজন তুচ্ছ ভক্ত মাত্র। আমার ভালো নাম দেবিকানন্দন গোস্বামী, লোকে ডাকে দেব গোসাই। তুমি এসো, এসো। ওরা আশ্রমে পৌঁছবার পরেই দেবগোসাই অন্যান্য আশ্রমিকদের সঙ্গে নিয়ে বর্ষার পরিচর্যা করতে শুরু করলেন। পরম যত্নে পরিষ্কার করে দিলেন ওর গলার ক্ষতচিহ্ন। তখন ভোরের আলো সবে ফুটেছে। দেবগোসাই তমঘ্নকে বললেন, আর কোনো ভয় নেই, ও এখন বিপদমুক্ত। রাতের সব ঘটনা তাকে খুলে বলল তমঘ্ন। সব শুনে দেবিকানন্দন গম্ভীর হয়ে গেলেন। তিনি বললেন, দেখো বাবা, তোমার বিবরণ শুনে আমি মোটামুটি বুঝতে পারছি কি ঘটেছিল। সেই তান্ত্রিক যে দেবীর আরাধনা করেন তিনি আর কেউ নন, তিনি হলেন 10 মহাবিদ্যার 7ম মহাবিদ্যা উগ্রকোটি দেবী ধূমাবতী। ইনি স্বয়ং মাতা পার্বতীর এক ভয়ঙ্কর তান্ত্রিক রূপ। পুরাণ মতে একবার দেবী সতী নাকি নিজের প্রবল ক্ষুধা নিবৃত্তির জন্য দেবাদিদেব মহাদেবকেও উদরস্থ করে ফেলেছিলেন। কিন্তু পরক্ষণেই ভগবান শিবের 3য় নেত্র থেকে নির্গত হওয়া রুদ্রাগ্নির তাপ সহ্য করতে না পেরে দেবী বাধ্য হন তাকে উগরে বার করে দিতে। আর এরপরেই ক্রুদ্ধ মহাদেব দেবীকে পরিত্যাগ করেন এবং তাকে অভিশাপ দেন সারা জীবন দেবীকে বৈধব্য যন্ত্রণা সহ্য করে কাটাতে হবে। 10 মহাবিদ্যার মধ্যে দেবী ধূমাবতী একমাত্র মহাবিদ্যা যার পূজার পূর্বে কোনো ভৈরবের পূজা হয় না। দেবীর পূজা পদ্ধতিও বড় সাংঘাতিক। খুব কম সাধকই আছেন যারা সেই বীজ মন্ত্রে সিদ্ধি লাভ করতে পারেন। অতি গুহ্য সেই সাধনা, কেবলমাত্র সর্বত্যাগী সন্ন্যাসী এবং তান্ত্রিকের পক্ষেই তা সম্ভব। এমনকি শক্তি সঙ্গম তন্ত্র অনুসারে কোনো গৃহস্থ পুরুষ বা মহিলার এই দেবীর আরাধনা করা নিষিদ্ধ। দেবী প্রসন্ন হলে সকল মনোবাঞ্ছা অচিরেই পূর্ণ করেন, কিন্তু কোনো কারণে যদি তিনি কুপিতা হন তবে অবধারিত মৃত্যু নেমে আসবে জাতকের উপর। আমি জানি না তোমাদের সাথে যা ঘটেছে তা তোমরা বিবাহিত বলেই ঘটেছে কিনা, কিন্তু তোমরা যে দেবীর রোষানলে পড়েছিলে সে বিষয়ে আমি নিশ্চিত। আর আরও একটা ব্যাপার আছে, দেবী ধূমাবতী মিথ্যাচার সহ্য করতে পারেন না। অতএব দেবীর সামনে মিথ্যাচারের ফলেও তোমাদের এই পরিণতি হয়ে থাকতে পারে। তবে চিন্তা করো না, আর কোনো ভয় নেই। তোমরা তন্ত্রের কোপে পড়েছিলে ঠিকই, কিন্তু তার থেকেও বড় তন্ত্র আজ তোমাদের প্রাণ রক্ষা করেছে। সে তন্ত্র হলো ভালোবাসা। ভালোবাসার থেকে বড় তন্ত্র এই পৃথিবীতে, এই জগৎ সংসারে আর কিচ্ছু নেই বাবা, কিচ্ছু নেই। তমঘ্ন বলল, কিন্তু কিন্তু অঙ্কন, ও কোথায় গেল? আমি শেষবার আমার ঘর থেকে ওর গোঙানির শব্দ শুনেছিলাম, কিন্তু কিন্তু তারপর ওকে আর দেখতে পাইনি আমি। দেবিকানন্দন খানিক চুপ করে রইলেন। তারপর ম্লান হেসে বললেন, তার শাস্তি হয়েছে সবচেয়ে বেশি। তার শরীরে মৃত্যুর পূর্বে পিশাচ প্রবেশ করেছে, আর পিশাচ যার শরীরে প্রবেশ করে তার আত্মার কখনো মুক্তি হয় না। সহস্রকাল সে প্রেত জনিতেই আটকে থাকে, তার মুক্তি হয় না। বুকের ভেতরে হঠাৎই মোচড় দিয়ে উঠল তমঘ্নর। আজকের এই রাতটা ওর প্রিয় বন্ধুদের
কেড়ে নিয়েছে ওর থেকে। ও তো আসতে চায়নি, শুধু বর্ষা ওকে বারবার বুঝিয়েছিল, বলেছিল, দেখিস 7 রাজার ধন মানিক অপেক্ষা করছে আমাদের জন্য। আরে জীবনে আর কোনো চিন্তাই থাকবে না, দেখিস তুই। একটা অদ্ভুত কষ্ট ওর গলার কাছে যেন দলা পাকিয়ে উঠছে। ও হাত জোর করে দেবগোসাইকে বলল, আপনি আপনি ঈশ্বরের মতো এসেই আজ আমাদের প্রাণ বাঁচিয়েছেন। আজ আপনি না থাকলে আমি জানি না। তমগ্নর গলা বুঝে এলো। যে ঈশ্বরে ও কখনো কোনো দিন বিশ্বাস করত না, আজ সেই ঈশ্বরেরই নাম ওর মুখ থেকে অজান্তেই বেরিয়ে এসেছে। দেবিকানন্দন বললেন, আমি কিছুই করিনি বাবা, স্বয়ং শ্রীহরি তোমাদের রক্ষা করেছেন, আমি তো নিমিত্ত মাত্র। আচ্ছা, তোমরা এখন বিশ্রাম করো, আমি বরং উঠি। ভোর হয়ে আসছে, প্রভুর মঙ্গল আরতির সময় হলো। বর্ষার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো তমগ্ন। দেবিকানন্দন পাশের ঘরে চলে গেলেন। পাশের ঘর থেকে এখন ভেসে আসছে চন্দন আর ধূপের গন্ধ, কানে আসছে ঘণ্টার ধ্বনি। দরজা দিয়ে তমগ্ন দেখল রাধা মাধবের বিগ্রহের সামনে দাঁড়িয়ে বিভোর হয়ে আরতি করছেন দেবিকানন্দন গোস্বামী। তাঁর কণ্ঠে প্রার্থনা সঙ্গীত। বর্ষাও এতক্ষণে চোখ মেলে তাকিয়েছে। অশ্রুসিক্ত চোখে ও তাকিয়ে রইল তমগ্নর দিকে। সে চোখে ভালোবাসার দৃষ্টি স্পষ্ট। সেই ভালোবাসা, সেই তন্ত্র যা আজ ওদের প্রাণ রক্ষা করল। আর সেই ভালোবাসার দেবতারই আরাধনা চলছে পাশের ঘরে। একটু আগের সেই বিভীষিকা মুছে গিয়ে প্রকৃতির নির্মল ভাবটা যেন এখন আবার ফিরে আসছে। বাইরে শোনা যাচ্ছে পাখির কলতান। কোনো এক অজানা কারণেই তমগ্নর চোখে জল এলো। দেবিকানন্দনের প্রার্থনা সঙ্গীত বিভোর হয়ে শুনতে লাগলো দুজনে। বাইরে তখন রাতের আঁধার কেটে গিয়ে পূবের আকাশে লাল রং ধরেছে। অনাথের নাথ তুমি, অগতির গতি, প্রেম বন কুঞ্জ বিহারী, গোকুলের নন্দন মূর্ত নীলাম্বর, মোর প্রভু কৃষ্ণ মুরারি। বিরহের সঙ্গীতে ভাসিয়ে বৃন্দাবন, হলে তুমি জগতের ত্রাতা। তবু জানি অন্তরে রাধিকার নাম করে, বয়ে চলো অনন্ত ব্যথা। হর প্রভু সন্তাপ, স্খলন কর পাপ, সররিপু দুহাতে বিনাশ। প্রেম ভর এ হৃদয়ে ধরণী চলুক বয়ে, ঘরে ঘরে তুমি বিরাজ। ঘরে ঘরে তুমি বিরাজ, ঘরে ঘরে তুমি বিরাজ। শেষ হলো আমাদের আজকের গল্প নিয়তি। গল্প রচনায় অমর্ত্য তালুকদার, গল্পের প্রোডাকশন এবং সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক। গল্পে ব্যবহৃত প্রার্থনা সঙ্গীতের কথা, সুর,
কণ্ঠ এবং অ্যারেঞ্জমেন্টে আমি শীর্ষেন্দু ভৌমিক। গল্পের পোস্ট ডিজাইন রাকা ব্যানার্জি। গল্পের সূত্রধর, গল্পের কথক, অঙ্কন এবং দেবিকানন্দন গোস্বামীর চরিত্রে আমি শীর্ষেন্দু, কৌশিকীর চরিত্রে স্বাগতা, বর্ষার চরিত্রে সায়ন্তনী এবং তমগ্ন, ভণ্ডুল ও পিশাচ সিদ্ধ তান্ত্রিকের চরিত্রে শুভদীপ। আমাদের আজকের গল্পে আমরা পাশে পেয়েছি এবং শুভদীপ অডিও স্টোরি চ্যানেল থেকে শুভদীপ নাথকে। তাকে অসংখ্য ধন্যবাদ এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। একই সঙ্গে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই লেখক শ্রী অমর্ত্য তালুকদারকে। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন। আর যদি আজ আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আগামী সপ্তাহে আমরা আবার ফিরে আসব আমাদের পরবর্তী গল্প নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।